বিরিলনে যে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে যে অতি সম্প্রতি ডিজিটাল কমার্স পরিচালনার নির্দেশিকা যেটি হয়েছে 2021-এ, মানে কয়েকদিন আগেই আর কি, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক যে আইনটি নতুনভাবে প্রণয়ন করা হয়েছে সেটি নিয়ে একটু কথা বলবো। তো ই কমার্স আসলে বাংলাদেশে খুবই রাইজিং একটি সেক্টর এবং বাংলাদেশে হঠাৎ করে ই কমার্সে মানুষজন এতটাই ঝুঁকে পড়েছে, যার ফলে ই কমার্স একটি অনেক বড় একটি মার্কেট। এবং দেখা যায় যে বাংলাদেশে এখন সব বিদেশি বড় বড় কোম্পানিগুলো আছে। আলিবাবা তো অনেক আগে থেকেই ছিল বাংলাদেশে, তারা ব্যবসা করে আসছিল। তো পাশাপাশি এখন অ্যামাজনের মতো কোম্পানিও বাংলাদেশে ই কমার্স ব্যবসা পরিচালনার জন্য বাংলাদেশে তারা তাদের অলরেডি অফিসের স্থাপন করে ফেলেছে। তো এই ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021-এ কি আছে এবং এটাতে কতটুকু কভার করা হয়েছে কনজিউমারদের রাইটস এবং হোয়াট আর দ্য ডিউটিস অফ দিস ই কমার্স ইনস্টিটিউশনস। এবং দেখা যায় ই কমার্সের প্ল্যাটফর্মগুলোর সাথে যারা অন্যান্য বিক্রেতারা আছেন তাদের বা কি ধরনের অধিকার এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হবে সেটি আমরা দেখার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো এই আইনটি আসলে জুলাই মাসের 4 তারিখে প্রণয়ন করা হয় বাণিজ্য মন্ত্রণালয় WTO সেল থেকে। এবং আইনটির হচ্ছে আগে যে একটি আইন ছিল আমাদের ডিজিটাল কমার্স পরিচালনা নিয়ে, সেটিরই একটি অংশ হিসেবে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021টা প্রণয়ন করা হয়েছে। তো আমরা এই আইনটির আমরা অংশগুলো আজকে দেখব এবং সেগুলো কিভাবে আমরা আমাদের এই আইনটি আমাদের কমেন্ট সেকশনে আপনি দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনি সেখান থেকে নিতে পারেন। বা আপনি যদি ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 লিখে আপনি সার্চ দেন, সেক্ষেত্রে সেটিও পাবেন। তো এখানে নির্দেশিকা এখানে কয়েকটা অধ্যায় আছে। অধ্যায় 1-এ হচ্ছে নির্দেশিকার নাম, পরিধি ও সংজ্ঞা দেওয়া আছে। এটি সমগ্র বাংলাদেশে হবে। সেটি 1.2 সংজ্ঞা যে আছে সেখানে মার্কেট প্লেস, পণ্য, সেবা, ওয়ারেন্টি, গ্যারান্টি, ভেজাল পণ্য সেগুলো কি সেগুলো সম্পর্কে বলা হয়েছে। এছাড়া এখানে নকল পণ্য কি সেগুলো বলা হয়েছে। ট্রেডমার্ক অনুযায়ী রেজিস্ট্রিকৃত কোনো পণ্য বা সেবা ট্রেডমার্ক সংশ্লিষ্ট প্রস্তুতকারী বা তার নিয়োজিত বা অনুমোদিত কোনো প্রতিষ্ঠান ব্যতীত অন্য কেউ যদি উৎপাদন বা বাজারজাত করে তবে সেগুলো নকল পণ্য। অর্থাৎ ট্রেডমার্ক আইন অনুযায়ী মানে মোট কথা যে প্রোডাক্ট যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানি ছাড়া অন্য কেউ যদি সেটি বাজারজাত বা উৎপাদন করার চেষ্টা করে সেগুলি নকল পণ্য হিসেবে ট্রিট হবে। তারপরে আরো অনেক সংজ্ঞা দেয়া আছে, আপনারা সেই সংজ্ঞা সেকশনে আপনারা সেগুলো দেখে নেবেন। তো এই আইনটা হঠাৎ করে করার প্রয়োজনীয়তা কি, কেন আসলো, লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে প্রত্যেকটা আইনের। এটা অধ্যায় 2-এ আছে যে মূলত ডিজিটাল কমার্স পরিচালনার স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, ডিজিটাল ব্যবসা প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, ডিজিটাল ব্যবসায় শৃঙ্খলা আনয়নের মাধ্যমে আস্থা বৃদ্ধি, অধিকার নিশ্চিতের ব্যবস্থা করা এবং নতুন নতুন উদ্যোগ সৃষ্টি করা এই প্রতিযোগিতামূলক বাজারে। তো অধ্যায় 3-এ আছে সাধারণ নিয়মাবলী। আমি জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্ট কয়েকটি পার্ট দেখাবো। এখানে বলা হয়েছে যে যেমন ধরেন যে ই কমার্সের ওয়েবসাইট, মার্কেটপ্লেস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য বা সেবা বিক্রয়ের জন্য উপস্থাপনার ক্ষেত্রে পণ্য ও সেবা সংশ্লিষ্ট সকল বিবরণ ও শর্তাবলী গুলো যেমন পণ্য ও মূল্য ফেরতের শর্তাবলী, পরিবর্তন, সরবরাহের সময়সীমা ইত্যাদি বিষয়ে সকল শর্তাবলী সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এই ধরনের জিনিসগুলো মূলত সাধারণ নিয়মাবলী। তারপরে যেমন আছে মাল্টি লেভেল মার্কেটিং করা যাবে না, অনলাইন বেটিং বা অনলাইন গ্যাম্বলিং করা যাবে না। তারপরে ডিজিটাল মাধ্যমে যদি কেউ ঔষধ বা চিকিৎসা সামগ্রী বিক্রি করতে চায় তাহলে তাকে ঔষধ প্রশাসন অধিদপ্তর যে আছে বাংলাদেশে সেখান থেকে লাইসেন্স নিতে হবে। এগুলো সাধারণ নিয়মাবলী আছে। তারপরে যেমন আছে যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ডিজিটাল মাধ্যমে কোনো ধরনের অর্থ ব্যবসা পরিচালনা করা যাবে না। তারপরে কেউ যদি ডিজিটাল কমার্স ব্যবসা করতে চান তাহলে সেই প্রতিষ্ঠানকে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে, ভ্যাট নিবন্ধন করতে হবে, টিন করতে হবে, ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার করতে হবে, বা পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট যেটা আসলে খুচরা বিক্রেতাদেরকে বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে, তো সেই পার্সোনাল রিটেল অ্যাকাউন্টও তৈরি করতে হবে।
তো এখনো ইউবিআইডিটা বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু সকল রিটেল কমার্স প্রতিষ্ঠানের জন্য আস্তে আস্তে ইউবিআইডি অর্থাৎ ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা আসলে বাধ্যতামূলক করা হবে। তারপরে আরো বলা আছে যে ব্যবসাটা যাতে খুবই স্বচ্ছভাবে যাতে করতে হয় এই ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে, এই জন্য তাদের যেসব ডাটা আছে সেগুলো কমপক্ষে 6 বছর রাখতে হবে। তারপরে বিক্রেতার যদি বিক্রয়কৃত পণ্যের দাম বুঝে পাওয়ার অর্থাৎ মার্কেট প্লেসের স্বত্বাধিকারী তালিকাভুক্ত বিক্রয়কৃত পণ্যের দাম বুঝে পাওয়ার সর্বোচ্চ 10 দিনের মধ্যে প্রযোজ্য কমিশন ও ডেলিভারি চার্জ কেটে সংশ্লিষ্ট তালিকাভুক্ত বিক্রেতাকে পুরো দামে পরিশোধ করতে হবে। অর্থাৎ যেমন ধরেন আপনি রোমানিয়া ফুড প্রোডাক্টস থেকে আপনি একটি প্রোডাক্ট নেবেন, তো সেটার সাথে ইভ্যালি সবচেয়ে এখন যেটা ভালো প্রতিষ্ঠান সবাই যেটার উপর আস্থা রাখে, ইভ্যালিতে আপনি ইভ্যালি হচ্ছে প্ল্যাটফর্ম, ওইখানে আমি একজন ভোক্তা, আমি রোমানিয়ার কিছু পণ্য আমি সেখানে অর্ডার করলাম। তো বিক্রেতা হচ্ছে রোমানিয়া ফুড, প্ল্যাটফর্ম হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, এবং আমি হচ্ছে ক্রেতা। তো আমি যখন পেমেন্টটা করে দিব ইভ্যালিকে, তখন সর্বোচ্চ 10 দিনের মধ্যে বিক্রেতাকে ইভ্যালি তার কমিশন ডেলিভারি চার্জ কেটে রেখে ইভ্যালিকে তার বিক্রিকৃত যেসব যে দামটা আছে সেটি পরিশোধ করে দেবে। এটা আমি দেখছি এটা আসলে বিক্রেতার অধিকার যাতে খর্ব না হয় সেজন্য এই আইনটি করা হয়েছে। এরপর আরো বেশ কিছু আছে, যেমন অ্যামাজন বা গুগল, তারা যদি বাংলাদেশে এই ডিজিটাল কমার্স ব্যবসা প্রতিষ্ঠান করতে চান, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই বাংলাদেশে এদেশে নিবন্ধিত হতে হবে এবং ব্যবসা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে যদি তারা এসব করতে চায়। তারপর মার্কেট প্লেসে পণ্য বা সেবা বিক্রয়ের জন্য উপস্থাপন। যখন মার্কেট প্লেসে অর্থাৎ ই কমার্সের যে প্ল্যাটফর্ম আছে সেইখানে যদি কোনো একটি প্রোডাক্ট বিক্রির জন্য ডিসপ্লে করা হয়, সেখানে অবশ্যই বিক্রয়যোগ্য পণ্য বা সেবা যথাযথ বিবরণ, যেমন পণ্যের পরিমাপ কতটুকু হবে, উপাদান, রং, আকৃতি, গুণগত মান ইত্যাদি, মূল্য এবং ডেলিভারি সহ অন্যান্য চার্জ যদি থাকে তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এখানে কোনো হিডেন কোনো কিছু রাখার সুযোগ নেই। আপনি যা বিক্রি সেটা ডিসপ্লে করে সেই অনুযায়ী তার বর্ণনা দিয়ে আপনি সেটি বিক্রয়যোগ্য করে রাখবেন। তো এটি আমরা যারা ক্রেতারা আছি সেটার জন্য আমরা যাতে কোনোভাবেই তাদের দ্বারা ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য এটি এই প্রভিশনটুকু দেয়া আছে। তো এরপরে বিক্রয়ের উপস্থান আরো বেশ কিছু নিয়ম কানুন আছে, যেমন রাসায়নিক গঠন সম্ভব হলে বিস্তারিত পণ্যের ক্ষেত্রে পণ্যের উপাদান রাসায়নিক গঠন সম্ভব হলে সেগুলো দেওয়া উচিত। তারপরে শিশুদের জন্য ঝুঁকি আছে কিনা সেটি অবশ্যই উল্লেখ করে দিতে হবে আপনার সংশ্লিষ্ট প্রোডাক্ট যখন আপনি দিবেন। তারপরে মেয়াদ উত্তীর্ণ কখনোই কোনো ধরনের দ্রব্য বা সামগ্রী বিক্রয় করা যাবে না। নকল বা ভেজাল পণ্য প্রদর্শন বা বিক্রয় করতে প্রশ্নই আসে না। আপনাদের কোনো প্রোডাক্ট আগে ছিল, এখন যদি সেটি স্টকে না থাকে তাহলে অবশ্যই সেই প্রোডাক্টের পাশে আউট অফ স্টক বা স্টকে নেই এটি আপনি লিখে দিবেন। তারপরে 3.2.11 দেওয়া আছে যে কোনো ধরনের অফার, ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি বা অন্য কোনো সুবিধা থাকলে তা পরিষ্কার ভাবে পণ্যের বর্ণনা দিয়ে দিতে হবে। তারপরে 3.3 উল্লেখ আছে পণ্য ডেলিভারির যে বিষয়টা, যে পণ্যের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়ে থাকলে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে আদেশ অর্থাৎ পারচেজ অর্ডার গ্রহণের পরবর্তী সর্বোচ্চ 5 দিন, মানে আমি যদি ঢাকায় থাকি এবং বিক্রেতার পণ্য সামগ্রী যদি ঢাকায় অবস্থান করে, তাহলে আমি ক্রেতা অর্ডার দেওয়ার 5 দিনের মধ্যে আমাকে বিক্রেতা সেই প্রোডাক্টটি পৌঁছে দিবে। এবং যদি ভিন্ন শহর বা গ্রামে অবস্থিত হয় তাহলে কোনোভাবেই 10 দিনের বেশি সময় নিতে তারা পারবে না, অর্থাৎ 10 দিনের মধ্যে তাদেরকে পণ্য ডেলিভারি দিতে হবে। তারপরে 3.3.4 আছে যে কোনো একটি ক্রয়াদেশ অর্থাৎ পারচেজ অর্ডারে একাধিক থাকলে আলাদা আলাদা ভাবে পণ্যের জন্য সাধারণত আলাদা আলাদা ডেলিভারি চার্জ আরোপ করা যাবে না। যেমন আমি একটি গ্রোসারি আইটেম নিচ্ছি, আমি 10টা গ্রোসারি আইটেম নিলাম, 10টা গ্রোসারি আইটেমের জন্য আলাদা আলাদা আমার ডেলিভারি চার্জ আরোপ করা যাবে না। কিন্তু সাপোজ যদি এরকম হয় যে 10টি ফ্রিজ নিলাম, তো 10টি ফ্রিজের জন্য আলাদা আমার ডেলিভারি চার্জ নিতেই হবে। তো এইভাবে আর কি জিনিসটা খুবই সাধারণভাবে বলা হয়েছে যে একটি পারচেজ অর্ডার হলে সাধারণত আলাদা ডেলিভারি চার্জ প্রয়োগ করা যাবে না। তবে বিভিন্ন প্রযোজ্য ক্ষেত্রে যদি
আপনার পণ্যের সাইজ অনেক বড় হয়, সেক্ষেত্রে তো আপনার ডেলিভারি চার্জ যদি বেশি লাগে তাহলে তো ক্রেতার কাছ থেকে নিতে হবে। সো দিস ইজ ভেরি সিম্পল। তারপর আপনি যখন পণ্য সরবরাহ করবেন অবশ্যই আপনি একটা বিল দিবেন, সেই বিলে আপনি কতটুকু ভ্যাট দিচ্ছেন, আয়কর দিচ্ছেন, আপনার প্রোডাক্টের ভ্যালু কত, সবকিছু উল্লেখ থাকতে হবে। তারপরে সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে অভিযোগ এবং প্রতিকার। এখন আমরা প্রায় সময় শুনে থাকি যে এইসব ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে অনেকেরই অনেক ধরনের অভিযোগ থাকে। অভিযোগগুলো যাতে ভালোভাবে রিসিভ করে এবং সেই অনুযায়ী প্রতিকার দেওয়া যায়, এই জন্য প্রতিটি ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানে একজন কমপ্লায়েন্স অফিসার নিয়োগ দিতে হবে এবং এই কমপ্লায়েন্স অফিসার সবসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় সাধন করবে। তারপরে কোনো পণ্যের বা সেবা প্রদান বিষয়ে ক্রেতার অভিযোগ রেকর্ডের ব্যবস্থা রাখতে হবে এবং অভিযোগ প্রাপ্তির পর 72 ঘন্টার মধ্যে ক্রেতাকে ফোন বা ইমেল বা SMS এর মাধ্যমে জানাতে হবে যে আপনি সেই অভিযোগটি পেয়েছেন। আচ্ছা, তারপর আছে যে পণ্যের বা সেবার বিষয়ে ক্রেতা বা অন্য কারো রেটিং, অর্থাৎ আমরা যেটা অনলাইনে রেটিং দেখি, রেটিং গুলো সবসময় যাতে শো করে সব ক্রেতাদেরকে, সেটি দেখতে হবে যাতে অন্য একজন ক্রেতার রেটিং বা রিভিউ দেখে আরেকজন নতুন ক্রেতা এসে সেই প্রোডাক্টটি সম্পর্কে বা সেই মার্কেট প্লেসের সার্ভিসটি সম্পর্কে তারা সম্যক ধারণা পায় এবং তারা ইন্টারেস্ট হলে কিনতে পারে। তারপরে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে এই যে ই কমার্স ডিজিটাল নির্দেশিকা যেটি 2021-এ প্রণয়ন করা হয়েছে, এই নির্দেশ যদি প্রতিপালনে কোনো বিক্রেতা কর্তৃপক্ষ, বিক্রেতা বা মার্কেট প্লেস তারা যদি ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন, ভ্যাট নিবন্ধন ইত্যাদি বাতিল করা সহ সংশ্লিষ্ট মার্কেট প্লেস নিষিদ্ধ করণ সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে বা যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রতিকারের জন্য প্রেরণ করতে পারবে। তারপরে এই নির্দেশিকা যদি প্রতিপালনে ব্যর্থ হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্রেতা বা কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট আদালতে আইনানুগ প্রতিকারের জন্য অভিযোগ দায়ের করতে হবে। তারপরে এখন ইদানিং যেটি বার্নিং ইস্যু সেটা হচ্ছে যদি অগ্রিম কোনো মূল্য পরিশোধ কোনো ক্রেতা করে থাকে এবং পরবর্তীতে সেই প্রোডাক্টটি যদি অ্যাভেলেবেল না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। তো এই নির্দেশিকা 2021-এ স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে যদি এই ধরনের কোনো অর্ডার ডিজিটাল প্ল্যাটফর্ম পেয়ে থাকে এবং তারা যদি পরিশোধের সর্বোচ্চ 10 দিনের মধ্যে যদি তারা সেটি ডেলিভারি দিতে না পারে, তাহলে তারা যে প্রক্রিয়ার মাধ্যমে পেমেন্টটি করেছিলেন সেই প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ব্যাংক ট্রান্সফার, যেভাবেই একজন ক্রেতা সেই মূল্যটি পরিশোধ করে থাকেন না কেন, সেই একই প্রক্রিয়ার মাধ্যমে ই কমার্স প্রতিষ্ঠানকে তাদের পরিশোধকৃত অর্থ ফেরত প্রদান করতে হবে এবং পরিশোধকৃত অর্থ প্রদানের ক্ষেত্রে যে চার্জগুলো হবে সেই চার্জগুলো ই কমার্স প্রতিষ্ঠান বহন করবে। তো এই হচ্ছে আসলে এট এ গ্লান্স আমি একটু চেষ্টা করলাম আপনাদেরকে এই আমাদের ই কমার্স যে ডিজিটাল নির্দেশিকা 2021 করা হয়েছে সেটিকে, আপনারা আইনটি আপনারা অনলাইনেও পাবেন। আপনারা যদি কোন ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021টি আপনারা সার্চ দিলে, আপনারা গুগলে সার্চ দিলে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আপনারা দেখে নেবেন এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তো সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনারা যারা নতুন আজকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সাবস্ক্রাইবার হবেন এবং নিয়মিত আমাদের অনলাইন এই বিডি ল নিউজ চ্যানেলের সাথে থাকবেন আশা করি। আর আপনারা ই কমার্সে যদি লেনদেন করেন তাহলে এই আইনগুলো মাথায় রেখে করবেন এবং ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 ফলো করেই আপনারা আপনাদের সেবাটি প্রদান করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনার প্রতিষ্ঠানটি সরকার বন্ধ করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।